নমস্কার, দেখছেন নিউজ রুম লাইভ। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে, আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এবং নিউজ রুম লাইভের শুরুতে যে খবরে নজর রাখতেই হবে, একরকম চাঞ্চল্যকর খবর বলা যেতেই পারে। তার কারণ পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী, এই প্রশ্ন যখন কংগ্রেস তুলছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ, কারণ 25 মিনিট পরে পুলওয়ামা হামলার খবর তার কাছে পৌঁছেছিল। এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামায় জঙ্গি হামলার খবর 25 মিনিট পর পৌঁছেছিল প্রধানমন্ত্রীর কাছে, সেই বিলম্বের জন্য ক্ষুব্ধ স্বয়ং প্রধানমন্ত্রী। এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। আর পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী, ইতিমধ্যে কিন্তু কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। অতনু, উন্নত প্রযুক্তির সাহায্যে যে কোনো বার্তা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পৌঁছে যাবে, এটাই নিয়ম। কিন্তু পুলওয়ামা হামলার খবর 25 মিনিট পর কেন পৌঁছলো তা নিয়ে রীতিমতো আলোড়ন পিএমওতে, এবং এর দায় নিতে হতে পারে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও। পুলওয়ামা হামলার খবর পেয়ে নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্যপালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ায় কপ্টার উঠতে পারেনি, এরকমটা একটা বলা হচ্ছে। কিন্তু 25 মিনিট পর দেশের প্রধানমন্ত্রীর কাছে পুলওয়ামা জঙ্গি হামলার খবর, স্বাভাবিকভাবে কিন্তু বিরোধীরা এই বিষয়টিকে অস্ত্র করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যদিও এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, সেই বিলম্বের জন্য ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। সেই সময় খারাপ আবহাওয়ার কারণে সময় মতো ওয়্যারলেসে বার্তা আসেনি, তাই এই বিপত্তি। প্রধানমন্ত্রীকে এরকমই জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার দিন দেহরাদুনে আবহাওয়ায় আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও সেই সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী তা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস বিদ্বেষ শুরু করে দিয়েছে। কংগ্রেসের দাবি, সেই সময় প্রধানমন্ত্রী করবেট পার্কে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর অন্যদিকে যে খবরটা পাওয়া যাচ্ছে যে পুলওয়ামা হামলার খবর যখনই পেয়েছিলেন প্রধানমন্ত্রী, তখনই কিন্তু নিরাপত্তা উপদেষ্টা এবং রাজ্যপালের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে খারাপ আবহাওয়ায় কপ্টার উঠতে পারেনি, রীতিমতো ঝুঁকি নিয়ে বেরেলি পৌঁছানোর পর কপ্টারে দিল্লি পৌঁছন। আর প্রধানমন্ত্রী এই সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে যে অভিযোগ কংগ্রেস তুলেছে, তাও কিন্তু ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তির সাহায্যে যে কোনো বার্তা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পৌঁছে যাবে, এমনটাই নিয়ম। ইতিমধ্যে রাহুল গান্ধী টুইট করেছেন, যেদিন 40 জন সাহসী শহীদ, তাদের পরিবার জীবন যুদ্ধ চালাচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী কোথায়? পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী, কি করছিলেন, এ নিয়ে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। এবার খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই মিলছে আরো চাঞ্চল্যকর খবর। পিএমওর একটি সূত্র জানাচ্ছে, পুলওয়ামা হামলার খবর দেরিতে পাওয়ায় ক্ষুব্ধ মোদী। তার কোপ পড়তে পারে বেশ কয়েকজন শীর্ষকর্তার উপর। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সময় মতো ওয়্যারলেসের বার্তা আসেনি, তাই এই বিপত্তি। ঘটনার দিন দেহরাদুনের আবহাওয়ায় আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী। সকাল 7:30 দেহরাদুন পৌঁছন প্রধানমন্ত্রী। খারাপ আবহাওয়ায় প্রায় 4 ঘন্টা আটকে ছিলেন। সকাল 11:15 একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। বিকেল 3টে রুদ্রপুরে প্রধানমন্ত্রীর জনসভা বাতিল হয়। পুলওয়ামা হামলার খবর পেয়ে নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্যপালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ায় কপ্টার উড়তে পারেনি। রীতিমতো ঝুঁকি নিয়ে সড়ক পথে বরেলি পৌঁছানোর পর কপ্টারে দিল্লি পৌঁছন প্রধানমন্ত্রী। এই সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে যে অভিযোগ কংগ্রেস তুলেছে, তা উড়িয়ে দিয়েছে বিজেপি। रामनगर में ऑफिशियल प्रोग्राम में गए थे, आपको पता है, कंजर्वेशन के संबंध में, टाइगर कंजर्वेशन के संबंध में उनके ऑफिशियल प्रोग्राम। উন্নত প্রযুক্তির সাহায্যে যে কোনো বার্তা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পৌঁছে যাবে, এটাই নিয়ম। পুলওয়ামা হামলার খবর 25 মিনিট পর কেন পৌঁছলো তা নিয়ে রীতিমতো আলোড়ন পিএমওতে। এর দায় নিতে হতে পারে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। নিউজ 18 বাংলা। এনএসসির প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, পুলওয়ামা হামলার খবর 25 মিনিট পর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে, তাই প্রধানমন্ত্রী ক্ষুব্ধ। আপনার কাছে একটু জানতে চাইবো, 25 মিনিট পরে খবর পৌঁছেছে প্রধানমন্ত্রীর কাছে, এটা কি সম্ভব? আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। 2000 সালে তখন ডেপুটি প্রাইম মিনিস্টার কাম হোম মিনিস্টার ছিলেন মিস্টার এল.কে. আডবাণী, এবং আমি ওনার সিকিউরিটি হেড ছিলাম, ওনার এসএলও ছিলাম, যারা সিকিউরিটি লিয়াজো অফিসার। 2000 সালের 22 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল সিরি ফোর্ট অডিটোরিয়ামে, যেখানে
মিস্টার আডবাণী ছিলেন, আমি সঙ্গে ছিলাম, ওনার সেক্রেটারিও ছিলেন দীপক চোপড়া। আর সেদিনই সন্ধ্যাবেলায় অ্যাটাক হয় লালকেল্লায়, রেড ফোর্ট। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার কাছে কল আসে, আমি সঙ্গে সঙ্গে মিস্টার আডবাণীকে জানাই এবং উনি সঙ্গে সঙ্গে উইদিন আ সেকেন্ড উনি উঠে বেরিয়ে আসেন এবং আমরা নর্থ ব্লকে চলে যাই এবং পুরো ঘটনাটা ওখান থেকে মনিটর করা হয়। না, এখানে এটা নতুন ভারত, তো নতুন ভারতে নাকি প্রধানমন্ত্রী 25 মিনিট পরে খবর পান। এবং আমি মনে করি, যেহেতু আমি ফোর্সে ছিলাম, একজন কমান্ডার লিডার হিসাবে, আমি জীবনে কোনোদিন আমার অধস্তন জুনিয়রকে আমি কখনো কোনো সমস্যার সামনে আনিনি। আমরা সামলাতাম নিজেরা। অ্যাজ আ লিডার ইট ওয়াজ মাই ফেলিওর। আমি জানি না উনি কি ধরনের প্রধানমন্ত্রী। উনি নিজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পিএমও, তাদের এক্সপোজ করার চেষ্টা করছেন যে আমি তো ভালো, তারা খারাপ, এবং তারা আমাকে 25 মিনিট পরে ইনফরমেশনটা দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী 5 বছর পরে তিনি তার স্টাফ এবং যাকে সব থেকে বেশি নির্ভর করতেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাদের যুপকাষ্টে বা বলিতে চড়াচ্ছেন, যেহেতু কংগ্রেস একটা প্রেস কনফারেন্স করে ওনাকে এক্সপোজ করেছে। এটা আমি মানতে রাজি নই। অ্যাজ আ লিডার হিসাবে উনি আমার সামনে ব্যর্থ, প্রধানমন্ত্রী হিসাবে তো ব্যর্থ, সেটা সারা ভারতবর্ষ দেখছে। আমি মানতে রাজি নই যে প্রধানমন্ত্রীকে 25 মিনিট পরে, আর আজকে আমি আপনাদের উদাহরণটা দিলাম 2000 সাল, তখনও 18 বছর আগে, আর আজকে 2019 সালে, এটা বিশ্বাস করার যোগ্য আমি বিশ্বাস করতে পারি না। 1 সেকেন্ডের মধ্যে হার্ডলি 30 সেকেন্ড তো 1 মিনিট ইয়া 2 মিনিটস বিস্ফোরণ হওয়ার 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে উনি খবর পাওয়া উচিত এবং পেয়েওছেন। কোনো চান্স নেই উনি 25 মিনিট পরে খবর পেয়েছেন। আমি বিশ্বাস করতে রাজি নই, উনি মিথ্যা কথা বলছেন। ঠিক এই জায়গাটাতে জানতে চাইবো যে কিভাবে মূলত এরকম কোনো ঘটনা ঘটলে কিভাবে মূলত প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছানো হয়, এবং যদি সত্যি যে দাবি করা হচ্ছে খারাপ আবহাওয়া ছিল, যদি সত্যি খারাপ আবহাওয়া থাকে, সেক্ষেত্রে কোন প্রযুক্তিতে খবর পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে? না, এটা তো কোনো এত বড় যখন একটা ডিপ্লয়মেন্ট কন্টিনজেন্ট যাচ্ছে এটাতে, এবং হাই অল্টিটিউডে কাশ্মীরে আবহাওয়া যেখানে খারাপ হয়, সেখানে কোনো প্রশ্নই আসে না যে নর্মাল মোবাইল ইউজ হবে। সেখানে অনেক সময় জ্যাম করে দেওয়া হয়, জ্যামিং এর জন্য যাতে এক্সপ্লোসিভ বা এক্সপ্লোশন না হয়। সেখানে 100% এরকম কন্টিনজেন্টের সঙ্গে স্যাটেলাইট ফোন থাকে, এবং একজন প্রধানমন্ত্রী ওনার কাছে একটা ফোনের থ্রু, স্যাটেলাইট ফোনের থ্রু, ইউজুয়ালি এটা হয় যে উনি এসপিজি-তে যে ক্লোজ প্রোটেকশন জোন, সিপিজেড বা সিপিটি বলে, ক্লোজ প্রোটেকশন জোনের হেড হয় সিপিটি, ক্লোজ প্রোটেকশন টিম। সেখানে ওনার এসএলও থাকেন, সিকিউরিটি লিয়াজো অফিসার। যে কোনো ঘটনা সব থেকে প্রথমে সিকিউরিটি লিয়াজো অফিসারের কাছে আসে এরকম এমার্জেন্সি সিচুয়েশনে, এবং সিকিউরিটি লিয়াজো অফিসারের কাছে খবর পৌঁছালে তার কোনো এখতিয়ার নেই সেই খবরটাকে দাবিয়ে রাখবেন। যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যদি ঘুমিয়েও থাকে, ওনাকে ঘুম থেকে তুলে জানানো হবে এরকম ঘটনা ঘটেছে। সুতরাং এখানে আমি বিশ্বাস করতে রাজি নই যে উনি 25 মিনিট পরে খবর পেয়েছেন, এবং 25 মিনিট পরে খবর পেল, উনি 6 ঘন্টা পরে কি করে রেসপন্ড করছেন? বাকি 4.5-5 ঘন্টার কি হিসাব দেবেন? দীপঞ্জন বাবু, সব মিলিয়ে খুব বেশি হলেও কতক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীকে জানানো সম্ভব হয় সাধারণত এইসব ক্ষেত্রে? যে কোনো পরিস্থিতিতে, ইভেন যদি প্রধানমন্ত্রী ফ্লাইটেও থাকেন, 10 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কারণ প্রধানমন্ত্রী যদি ফ্লাইটেও যান, এরকম হতেই পারে না যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ফ্লাইটে প্রধানমন্ত্রী খবর পাবেন না। যে কোনো এটিসি থ্রু দিয়ে ফ্লাইটের ক্যাপ্টেনের কাছে খবর পৌঁছায়, এবং প্রধানমন্ত্রীর কন্টিনজেন্টের সঙ্গে দায়িত্ব নিয়ে বলছি স্যাটেলাইট ফোন থাকে। কারণ প্রধানমন্ত্রী যে কোনো কনভয়ে ওনার সঙ্গে জ্যামার থাকে, এবং জ্যামারের জন্য আপনি প্রধানমন্ত্রী 50 মিটারের মধ্যে আপনি কোনো মোবাইল ফোন ইউজ করতে পারছেন না। সেখানে আপনাকে স্যাটেলাইট ফোন ইউজ করতে হচ্ছে, এবং স্যাটেলাইট ফোনের আবহাওয়ার কোনো সম্পর্কই নেই। এটা খুব সাধারণ ব্যাপার। আপনারা বলে আমাদের থেকে বেশি ভালো জানবেন, কারণ আপনারা বেশি স্যাটেলাইট ইউজ করেন। তো এই লজিক যুক্তি মানতে আমি রাজি নই। এটা একদমই মিথ্যা কথা, আদ্যপান্ত মিথ্যা কথা, এবং নিজের জুনিয়রদের, নিজের অফিসকে বলি চড়িয়ে দেওয়া, যুপকাষ্ট যেটাকে আমরা বলি স্কেপগোট বানানো, এর কোনো, এছাড়া আর কোনো অন্য কোনো লজিক নেই, যুক্তি নেই। ধন্যবাদ দীপঞ্জন বাবু। এনএসজির প্রাক্তন ডেপুটি কমান্ডার দীপঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর এটাকে ইস্যু করে স্বাভাবিকভাবে হাতে বক্সিং গ্লাভস তুলে নিল কংগ্রেস। মোদী সরকারকে দুর্মুষ করলেন হাত শিবিরের নেতারা।
রণদীপ সিং সুরজেওয়ালার বিস্ফোরক অভিযোগ 40 জওয়ানের মৃত্যুর খবর পেয়েও তৎপরতা দেখাননি প্রধানমন্ত্রী, বরং করবেট ন্যাশনাল পার্কে ব্যস্ত ছিলেন শুটিংয়ে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। পুলওয়ামা হামলার পর সরকারের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরা, কিন্তু শোকের আবহ খানিকটা থিতু হতেই মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ, ভোটের মুখে পুলওয়ামা হামলা নিয়ে নিজের কোলে ঝোল টানছে গেরুয়া শিবির। যারা অনেক বড় বড় কথা বলছেন, সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাইকেই অ্যাটাক করছে। নিজেরা একমাত্র ইন্ডিয়ান আর আমরা সবাই পাকিস্তান, এরকম বলে একটা লটানোর চেষ্টা করছে। এবার মারাত্মক অভিযোগ কংগ্রেসের। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা তো হামলার খবর পেলেও প্রধানমন্ত্রী শুটিংয়ে ব্যস্ত ছিলেন। और देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी रामनगर नैनीताल के अंदर कॉर्बेट नेशनल पार्क में फिल्म की शूटिंग कर रहे थे, तो देश के प्रधानमंत्री इस अमानवीय कार्य में लगे थे। अपने प्रचार और प्रसार की फिल्म की शूटिंग वहां पर कर रहे थे। পুলওয়ামা নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দাবি করেছে কংগ্রেস। মুম্বাই হামলার সময় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাও তুলে ধরেছে তারা। 28/11 को जब हमारी सेना उन आतंकियों को बंबई से साफ करने में लगी थी, तो भारतीय जनता पार्टी रक्त रंजित इश्तिहार देकर वोट की अपील कर रही थी। টুইটারে বিঁধেছেন রাহুল গান্ধীও। 40 জন সাহসী শহীদ হলেন, তাদের পরিবার জীবনযুদ্ধ চালাচ্ছে, অথচ তাদের শহীদ তকমা দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। অথচ এই মানুষটি দেশকে কিছুই দেননি, শুধুই নিয়েছেন। সাধারণ মানুষের 30,000 কোটি টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে, তিনিও সুখে রয়েছেন। মোদীর নিউ ইন্ডিয়ায় স্বাগত। রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি। বিজেপির পাল্টা অভিযোগ, পুলওয়ামা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। कांग्रेस पार्टी से और क्या उम्मीद करें जो सर्जिकल स्ट्राइक का सबूत मांगती है। कहा गया कि देश में शोक नहीं बताया गया, और हमारे प्रधानमंत्री के खिलाफ कितनी शर्मिंदगी भरे आरोप लगाए गए। रामनगर में ऑफिशियल प्रोग्राम में गए थे। জঙ্গি মোকাবিলায় একজোট, শাসক বিরোধী সন্ধি, কিন্তু তাতে পুলওয়ামা হামলা নিয়ে বিরোধীদের আক্রমণ এড়ানো যাবে না। এবার বিজেপিকে সেই বার্তাই দিল কংগ্রেস। নিউজ 18 বাংলা। পুলওয়ামার জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ানের শহীদ হওয়ার ঘটনায় যখন দেশে ক্ষোভ উগরে উঠেছে, ঠিক সেরকম একটা সময় একদিকে তো কংগ্রেসের তরফে এবং সব বিরোধীদের তরফে তারা সবাই একজোট হয়ে সেনার সঙ্গে এবং সরকারের সঙ্গে কাজ করবে, এটাই ঠিক করেছিল। কিন্তু যখন দিনের পর দিন, বেশ কয়েকটা দিন যাওয়ার পরেও কোনো সদর্থক পদক্ষেপ নজরে আসছে না, তখন আস্তে আস্তে বিরোধীরা চাপ বাড়াতে শুরু করছে, ঠিক যেমন রাহুল গান্ধী চাপ বাড়াতে শুরু করছেন এবং নতুন নতুন পদক্ষেপ করছেন। প্রথমত তাদের তরফে প্রশ্ন, কংগ্রেসের তরফে প্রশ্ন হচ্ছে, যেদিন এই ঘটনা ঘটে সেদিন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? তারই পাশাপাশি প্রশ্ন উঠছে, দেশের নিরাপত্তা কেমন হওয়া উচিত ছিল? কেন এ ধরনের ঘটনা ঘটলো? তাহলে কি নিরাপত্তায় কোথাও গাফিলতি ছিল? যদি গাফিলতি থেকে থাকে তাহলে দায় কার? তা এতদিনেও কেন বেরোলো না? যেদিন ঘটনা ঘটেছে সেই মুহূর্তেই এনআইএ এবং এনএসজি তাদের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছিল যে কিভাবে ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখাতে হবে, কিন্তু কেন এখনো তা হয়নি? এরই পাশাপাশি এবার ভিশন পেপার তৈরির তোড়জোড় শুরু করা হয়েছে, আর এর জন্য তৈরি করা হয়েছে টাস্ক ফোর্স। পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার পর থেকে দেশ জুড়ে ক্ষোভের আবহ। একদিকে যেমন বদলার দাবি, তেমনি অনেকের প্রশ্ন, বড়সড় গোয়েন্দা ব্যর্থতা না হলে কি এমন হামলা সম্ভব? অনেকের আবার এও প্রশ্ন, যে জওয়ানরা দেশকে নিরাপত্তা দেন তাদের নিরাপত্তা কোথায়? এসবের মাঝেই এবার আসরে রাহুল গান্ধী। দেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেই দিশা দেখাতে ভিশন পেপার তৈরিতে উদ্যোগী হয়েছেন তিনি। এর জন্য প্রথমে তৈরি করা হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে তিনি তৈরি করবেন ভিশন পেপার। 2016 সালে উড়িতে জঙ্গি হামলার পর কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইক করে গুড়িয়ে দিয়েছিল জঙ্গিদের শিবির। সেই সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্ব দিয়েছিলেন সেনার নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ড ইন চিফ ডিএস হুডা। বিজেপি অবশ্য বরাবরই সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিয়েছে। 56 ইঞ্চির ছাতির কথা বলে গলা ফাটিয়েছে। অবসরের পর লেফটেন্যান্ট জেনারেল হুডা সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খুলে অস্বস্তিতে ফেলে দেন মোদী সরকারকে। The military operation was important. The strike was important.
It had a strategic intent and purpose, and we had to do it. Now, how and how much it should have been politicized, whether it was right or wrong, is something I think you should ask the politicians. কংগ্রেসের দাবি মোদী সরকার প্রচার করে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের কোমর তারা ভেঙে দিয়েছে, কিন্তু তারপরেও উপত্যকায় জঙ্গি হামলা থামেনি। অভিযোগ, কাশ্মীরের তরুণ প্রজন্মের একাংশ জঙ্গিদের সঙ্গে হাত মেলাচ্ছে। এর জন্য নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দমন নীতিকেই কাঠগড়ায় তোলে কংগ্রেস। প্রশ্ন তোলে মোদীর কাশ্মীর নীতি নিয়ে। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা নিয়ে ভিশন পেপার তৈরি করতে চলেছেন রাহুল গান্ধী, যা লোকসভা ভোটের মুখে বিজেপির উপর চাপ বাড়ালো বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। পুলওয়ামা জঙ্গি হামলার পর ফেসবুক পোস্টের জেরে টার্গেট কাশ্মীর থেকে এই রাজ্যে আসা ব্যবসায়ীরা। নদিয়ার তাহেরপুরে এমনই এক যুবককে বেধড়ক মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনা জেনেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন, গ্রেপ্তার হয়েছে 5 জন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কাশ্মীরিরা এ রাজ্যে সব সময় নিরাপদ। তাহেরপুরের টার্গেট কাশ্মীরি যুবকরা। নদিয়ায় জাভেদ খান নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। দীর্ঘদিন ধরে নদিয়ার তাহেরপুরের এই বাড়িতেই ভাড়া থাকেন বেশ কিছু কাশ্মীরি শালওয়ালা। প্রতি বছর শীত পড়লে কাশ্মীরি শালের পসরা নিয়ে হাজির হন বাড়ি বাড়ি। সেই সূত্রে স্থানীয়দের সঙ্গেও তাদের বেশ ভালো সম্পর্ক। সেই সুসম্পর্কের মাঝেই ছন্দপতন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রীও, আর তারপরই শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, কাশ্মীরিরা এ রাজ্যে সব সময় নিরাপদ। Kolkata only one incident happened, but we have taken strong action. We provided all the security and everything, and Kashmiris all said that they are happy to stay in Kolkata because it is a peaceful place. মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। चाहे वेस्ट बंगाल की चीफ मिनिस्टर साहिबा, क्योंकि मुझे मालूम है वहां पे हादसे हुए, लेकिन उनको कालीन के नीचे छुपाया नहीं गया। হামলার পর আতঙ্কে জাভেদ খান ও তার সঙ্গীরা, তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয়রা। কোনো হামলাই সঠিক নয় এবং কাউকেই এইভাবে মারা ঠিক নয়। খুবই নিন্দনীয় ঘটনা। এইরকম ঘটনা যাতে না ঘটে, আমরা সবসময় সদা সর্বদা প্রস্তুত যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। রাজ্য জুড়ে কখনো চোর, কখনো ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনা চলছে। সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য আক্রমণ। তবে পুরো ঘটনাই কি পরিকল্পিত? উত্তর খুঁজছে প্রশাসন। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। অতনু, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নবান্নে দাঁড়িয়ে যে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে এবং সাধারণ মানুষকে বলেছিলেন কোনো প্ররোচনায় পান না দিতে। প্রশাসনও যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই গুজবে শুধুমাত্র সন্দেহের বশে এক একজনকে গণপিটুনির খবর আসছে। এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মধ্যে কেউই প্রায় নিজে দেখেননি, কিন্তু গুজব শুনেছেন, আর শোনার ফলেই বিষ ছড়িয়ে পড়ছে। কোথাও চোর অপবাদ, কোথাও স্বঘোষিত দেশপ্রেমীদের হামলা চলছেই। কে ইন্ধন যোগাচ্ছে এই ধরনের গুজবে? কি থেকে রটছে খবর? নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে এরকমই এক গুজবের উৎস। আপনারা কি কাউকে কোনো ছেলে ধরা দেখেছেন এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত কেউ দেখিনি, শুধু আফওয়া হচ্ছে। আপনাদের কি মনে হয় কোনো ছেলে ধরা কি আপনারা দেখেছেন? না, আমরা দেখিনি কোনোদিন। এই যে পেপারে দিচ্ছে অমুক জায়গায় পেপারে ছেলে ধরা পড়েছে, সলপে ধরা পড়েছে, ডোমজুড়ে ধরা পড়ে, এই নিয়ে অপবাহ হচ্ছে চারদিকে। আর কি দেখিনি আমরা, কিন্তু শুনেছি এটা আমরা। হাওড়া টিকিয়াপাড়ায় চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় এক মহিলাকে, কিন্তু আদৌ কি ওই মহিলা চোর? কে বলবে? কে দেখেছে চুরি করতে? কি প্রমাণ আছে? শুধুই কি সন্দেহ? আমার মনে হচ্ছে এগুলো খুবই গুজব, এগুলো আসল কোনো সত্যতা নেই। এলাকার শান্তি বিঘ্নিত করবার জন্য এগুলো করা হচ্ছে। গুজবে কান না দিতে মাইকিং করছে পুলিশ প্রশাসন, তবু গুজব সংক্রমণ চলছেই। এই ধরনের গুজব ছড়ানোর নেপথ্যের এক ছবি ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। গত মঙ্গলবার টিকিয়াপাড়ায় বেলিলিয়াস রোডের এক বাড়িতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর নাকি চড়াও হন এক প্রসাধনী বিক্রেতা। অভিযোগ, কসমেটিক্স বিক্রি করতে এসে ফাঁকা বাড়িতে ছুরি নিয়ে কিশোরীকে আক্রমণ করে এক মহিলা। ভয় পেয়ে চিৎকার করে নাকি সে মহিলাকে ঠেলে বাড়ি থেকে বের করে দেয়। कॉस्मेटिक का सामान काजल बेचने आई हुई थी वो, तो वो काजल दिखा रही थी, एक एक करके दिखाते दिखाते अचानक से चाकू निकाल ली वो। तो बहन हाथ से ऐसे करके पकड़ी ना, तो उसका हाथ में लग गया और धक्का दी तो सर में चोट लग गया उसको। अभी बहुत बुरा हाल है, वो किसी को बोल नहीं पा रही और डरी हुई है पूरा। তারপর থেকেই অসুস্থ কিশোরী, কাউকে মুখ দেখাচ্ছে না, মাধ্যমিকের শেষ পরীক্ষাও দেয়নি। এত কাণ্ড ঘটে গেল, অথচ পাশের ফ্ল্যাটে কেউ কিছু জানতে পারলেন না।
कैसे हो रहा है क्या मालूम। सब बोल रहा है कि लेडीज भी है, जेंट्स भी है, निकाब ओढ़ के आ रहा, चादर ओढ़ के आ रहा, कल पकड़ा भी गया। इसलिए बच्चा लोग को स्कूल ले जाना ले आना बहुत परेशानी हो गया। गाड़ी लगा के भी हम लोग को दहशत हो गया कि बच्चा लोग को क्या होगा। মঙ্গলবার কি সত্যি এমন ঘটনা ঘটেছিল? পরীক্ষার প্রস্তুতি না থাকাতেই এই পরিকল্পনা নয় তো? তবু এই গুজবে ভর করে বুধবার রাতে চোর সন্দেহে মহিলাকে মারধরের মতো ঘটনা ঘটে গেল। কে নেবে দায়? এর শেষ কোথায়? ধীরে হলেও প্রতিবাদের আওয়াজ উঠছে, সংগঠিত হচ্ছেন এলাকাবাসী। টিকিয়াপাড়া থেকে ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। গণধোলাই দেওয়ার রোগ যেন গণ উন্মাদনা। কেন এমন পাগলামো? বিশেষজ্ঞদের মত শিশুদের নিয়ে দুর্বলতা রয়েছে সাধারণ মানুষের, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলে ধরার গুজব ছড়ানো হচ্ছে। মিথ্যেকে কৌশলে বারবার মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। ফেক নিউজ এবং কিছুটা উল্টোপাল্টা খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পরিবেশ তৈরি করা হচ্ছে যে আমরা একটা খুব বিপদের মধ্যে আছি, একটা কিছু আশঙ্কাজনক কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমি যদি একটা কথা বলি আপনাকে, তাহলে আপনি হয়তো সেটা ভাববেন যে এটা হয়তো সত্যি মিথ্যে যাচাই করে দেখবেন। কিন্তু এবার যদি 10 জন এসে আমি যেটা বলছি সেটাই বলে, তখন আপনি ভাববেন যে 10 জন যখন বলছে তাহলে তো এটা সত্যি হতেই পারে। বাচ্চাদের নিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া প্রত্যেক বাবা মার কাছেই বা অভিভাবকের কাছেই সবচেয়ে দুশ্চিন্তাজনক ঘটনা। তো সেই জন্য সাধারণত রিউমারগুলো অনেকভাবে এরমভাবেই আসে যে ছেলে ধরা, পাচারকারী। আমরা যদি 5 জন মিলে একটা ডাকাতি করি আর কাউকে মারি, আর তার থেকে যদি আমরা 500 জন মিলে করি, তাহলে আমার মনে হবে 495 জন আমার সাথে যখন হাত মেলাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই কাজটা অন্যায় কিছু নয়। বাংলায় অশান্তি তৈরির ষড়যন্ত্র চলছে। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই ধরনের গুজব ছড়ানোর কাজ চলছে। নাম না করে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। এত বড় সাহস! একটা কথা বলতে গেলেই বলে দিচ্ছে ও পাকিস্তানের পক্ষে, এ ভারতবর্ষের পক্ষে। তথাকথিত এক শ্রেণীর মানুষ নিজে একটা ধর্ম তৈরি করেছে। এই ধর্মটা কোনোদিন তারা জানে না, এই ধর্ম ভারতবর্ষের ইতিহাসে নেই। ইতিহাসকে বদলে দিচ্ছে নিজেদের মতো একটা ধর্ম তৈরি করে, পাশবিক ধর্ম তৈরি করে, দানবিক ধর্ম তৈরি করে, অমানবিক ধর্ম তৈরি করে বলে দিচ্ছে কে দেশে থাকবে, কে দেশে থাকবে না, কে রাজ্যে থাকবে, কে রাজ্যে থাকবে না, কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষায় কথা বলবে না, কে কি খাবে, কে কি খাবে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সবাইকে বলবো, রুখে দাঁড়ান এবং আমাদের ভাষা, আমাদের শক্তিশালী ভাষা, মনে রাখবেন এই ভাষা দিয়ে অন্য ভাষাকে আমরা জয় করি, কিন্তু এই ভাষা দিয়ে আমরা যারা দুর্নীতিবাজ, যারা এই সমস্ত ঘৃণ্যজনক ভাষা বলে, তাদের আমরা পরাজিত করি। গুজবে কান দেবেন না, কোন রকম গুজব ছড়াবেন না। গভর্নমেন্ট অ্যাকশন নিক যারা এই ঘটনা ঘটিয়েছে। সমস্ত রাজনৈতিক শুভবুদ্ধি সম্পন্ন দলগুলোকে অনুরোধ করব, সবাই নজর রাখুন, কড়া নজর রাখুন।